আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রেবেকা আন্টিকে আমার খুব দুর্ভাগা মনে হয়। এত ভালোবাসা উনি বুঝতেই পারলেন না। ওনার জন্য আঙ্কেলের মনে পৃথিবী সমান ভালোবাসার সিকি ভাগও না নিয়ে চলে গেলেন এক বুক অভিমান নিয়ে। আপনার জন্যও কষ্ট হয় খুব। এত ভালোবাসা পায়ে মারিয়ে কি করে কাটাচ্ছেন জীবনটা? নিজের বাবাকে এবার অন্তত একটু বোঝার চেষ্টা করুন রায়ান। আপনাকে সব তো বলেই দিলাম, নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটু ভেবে দেখুন না। সবটাই সত্যি, ভালোবাসা সত্যি, সম্পর্ক সত্যি, ওনার কষ্টটাও নির্জলা সত্যি। এবার নিজের গোয়ার্তমি ছেড়ে ভালোবাসাটা নিন। এক সমুদ্র ভালোবাসা চারপাশে ফেলে রেখে এত কাঙালপনা কেন করছেন? রায়ান ফেলফেল করে তাকায় নবনীর দিকে। ওর চিন্তা ভাবনা কিছুই ঠাওর করতে পারল না নবনী। নবনী, আমি কিছুটা সময় একা থাকতে চাই, আপনি কি আমাকে সেই সুযোগটা দেবেন? প্রায় অস্ফুট স্বরে বলল রায়ান। নবনী রায়ানের দিকে একবার পূর্ণ দৃষ্টি মেলে উঠে দাঁড়ালো। আর ওর এই মুহূর্তে রায়ানের পাশে থাকতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু সে তো ওকে পাশে চাইছে না। নিজের চেনা জগৎ, চেনা ধ্যান ধারণায় আজ বিশাল ধাক্কা লেগেছে। থাকুক না হয় কিছুটা সময় একা, যদি সামলে নিতেই পারে। কিন্তু মনের ভেতরে উল্টো স্রোত বইছে, কেমন একটা ভয় পাক খাচ্ছে হৃদয়। সবটা সামলে নিতে পারবে তো রায়ান নাকি? আজ ঝুমুকে পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু ওর এসব একেবারেই ভালো লাগে না। প্রত্যেকবার সবটা জেনেই সবাই পিছিয়ে যায়। কিছু হবে না জেনেও শুধু শুধু সং সেজে এক গাদা লোকের সামনে বসতে ওর নিজেকে যে কি ছোট মনে হয়, একেবারে তুচ্ছ মনে হয়। কিন্তু আপাতত ও নিরুপায়। নিজের পায়ে না দাঁড়াতে পারলেই প্রহসন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ওর দুই ভাই পরিবার নিয়ে বাসায় এসেছে আজ। সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। ভাবিরা রান্নার কাজে লেগে গেছে। রুমু ঘরটা গুছিয়ে রাখছিল। ঝুমুর ঘরে এসে দেখলো মেয়েটা এখনো তৈরি হয়নি। মেয়েটার চেহারায় দ্বিধার ছাপ স্পষ্ট। পাত্রপক্ষ দুপুরে এখানে খাবে, আর একটু পরেই চলে আসবে হয়তো। কিরে, এখনো এভাবে স্ট্যাচুর মতো বসে আছিস কেন? শাড়িটা পরে ফেল। আপা, তুইও এসবে তাল দিস না তো। আমার এসব একটুও ভালো লাগছে না। শুধু শুধু কতগুলো টাকা নষ্ট। আমাদের জন্য এটা অপচয় ছাড়া আর কি। এসব ভাবার সময় নেই এখন ঝুমু। যা তো, এখনই শাড়িটা পরে ফেল, তাড়াতাড়ি যা না। তারা লাগায় রুমু। আমি তো এমনিতেই সুন্দরী আপা। আমার এই সৌন্দর্য তো কলঙ্কেই ঢাকা পড়ে যায়। তোর এই শাড়ি কি সেই কলঙ্ক ঢাকতে পারবে? কথাটা বলতে গলাটা ভীষণ কেঁপে উঠল ঝুমুর। আর রুমু যেন সহসা থমকে গেল। মাত্র কয়েক শব্দেও বুঝি এতটা গভীর কথা বলে ফেলা যায়? এভাবে দুঃখী দুঃখী মুখ করে তাকিয়ে থাকিস না তো আপা। বের হয় রুম থেকে। আমি শাড়ি পরবো এখন। রূপ দিয়ে পাত্রের মাথা ঘুরিয়ে দিতে হবে তো। শেষ কথাটা হেসে হেসে বললেও ভেতরের কষ্টকে চাপা দিতে পারেনি পুরোপুরি। প্রচণ্ড মন খারাপ হয়ে গেল রুমুর। কি যে আজে বাজে কথা বলিস না তুই। আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। যেতে যেতে মনে মনে আওড়ালো, আল্লাহ, এই মেয়ে দেখতে যেমন সুন্দর ও জীবনটাও তেমন সুন্দর করে দাও। ছেলেপক্ষ চলে এলো 2টা বাজার আগেই। খাওয়া পর্ব শেষ হতেই ডাক পড়ল ঝুমুর। শাড়ি পরেছে মেয়েটা, গাঢ় নীল রঙের তাঁতের শাড়ি। চোখে কাজলের রেখা টেনেছে। এমনিতেই চোখ ধাঁধানো সুন্দরী আজ যেন রূপ ঠিকরে ঠিকরে পড়ছে। সাফিয়া বেগম মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। মাথায় হাত বুলিয়ে দেন পরম মমতায়। তারা মোটে 5 জন এসেছেন। ছেলের এক দূর সম্পর্কে মামা আর 2 জন বন্ধু, এর মধ্যে একজন আবার সস্ত্রীক আর একজন ছেলে নিজে। ঝুমু ওদের সামনে আসতেই শুনলো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সবার মধ্যে। এসব কথাবার্তা থেকেও জানতে পারলো ছেলের নাম মৃদুল। ছেলের 3 কুলে কেউ নেই। একটা গ্যাস ফিল্ডে চাকরি করছে কয়েক বছর থেকে। একবার চোখ তুলে ছেলেকে দেখলো ঝুমু। কিছুটা চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে সেভাবে মনে করতে পারলো না। এক নজর তাকিয়েই চোখ নামিয়ে নিল, কারণ ছেলেটা ওর দিকেই তাকিয়েছিল। 2 জনকে একা কথা বলার ব্যবস্থা করে দেয়া হলো। রুমুর ঘরের বারান্দায় 2টো কাঠের চেয়ার রেখে আসলো ওর ভাইয়ের ছেলেটা। ঝুমু বারান্দায় গিয়ে বসলো। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল ওর। একটু পরে ছেলেটাও এসে দাঁড়ায় সেখানে। ঝুমু, আমি কি তোমার বাসায় বসতে পারি? আমি যদি না বলি তবে বাসবেন না? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ঝুমু। তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। মৃদুলের মুখে চাপা হাসির রেশ।
আপনাকে কি আমার চেনার কথা ছিল? না, আমি তোমার জন্য তেমন ইম্পর্টেন্ট কেউ নই। তবে জিজ্ঞেস করলেন কেন? এমনিতেই, ছাড়ো সেটা। তোমাকে লাল শাড়িতে দারুণ মানায়, এটা তো ভালো লাগছে অবশ্য। ঝুমু এবার পূর্ণ দৃষ্টিতে তাকায়, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না কোথায় দেখেছে। আর শাড়ি তো আগে মাঝে মাঝেই পরতো, মন চাইলে শাড়ি পরতো ও। লাল শাড়িও অনেকবার পরা হয়েছে তখন। এখন শুধু পাত্রপক্ষের সামনে যাবার জন্য শাড়ি পরে, এছাড়া পরা হয় না। কি করে পরবে? ওর সমস্ত রঙই তো হারিয়ে গেছে। আপনি আমাকে কখন দেখেছেন? আর একটা কথা, আমার চেহারা দেখে গলে যাবেন না যেন। আমার একটা ভয়ঙ্কর খারাপ অতীত আছে। ঝুমু ভেবেছিল এবার এই ব্যাটা নিশ্চয়ই চলে যাবে, কিন্তু ওর প্রেডিকশন পুরোপুরি ভুল। ছেলেটার হাসি বরং আরও বিস্তৃত হলো। ঝুমুর থেকে প্রায় হাত 3 দূরত্বে রাখা চেয়ারটা বসে পড়ল, বেশ আয়েশ করেই বসলো। আপনি আমাকে কোথায় দেখেছেন বলুন তো? আগে থেকেই যে চেনেন আমাকে, এটা বুঝতেই পারছি। বলবো তো অবশ্যই, তবে আজ নয়, পরে একদিন বলবো। আপনি বলতে চাইছেন এর পরেও আমাদের দেখা হবে? আমি আপনাকে সব বলি আগে, তারপর সিদ্ধান্ত নিন। ঝুমু নিজেকে লুকিয়ে রেখে বিয়ে করতে চায় না, তাই এই উদ্বেগ। হাসলো মৃদুল। নিতান্তই সাদামাটা চেহারার একটা ছেলে, তবুও কোথাও যেন একটা দৃঢ়তা আছে অবয়বে, প্রবল আত্মবিশ্বাসের ছাপ সেখানে। এটাই হয়তো ওকে আলাদা করেছে অনেকের মধ্যে। তোমার এত উতলা না হলেও চলবে, আমি জানি সব। আলাদা করে কিছু বলতে হবে না। সব জেনে তো সবাই বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। আপনি দয়া করতে চাইছেন কেন? দয়া? তোমাকে দয়া করার সাধ্য আমার নেই। তোমার কাছ থেকে বরং দয়া গ্রহণ করতে পারি। কথা বলার মাঝেই ডাক পড়ল ওদের। মৃদুল হাতের ঘড়িতে দেখলো প্রায় 20 মিনিট পার হয়ে গেছে। যাচ্ছি, ভালো থাকবে, আবার দেখা হবেই, তখন সময় নিয়ে কথা বলবো। মৃদুল উঠে চলে আসতে গেলেও আবার ঘুরে ঝুমুর কাছাকাছি গেল। একটা কথা ঝুমু, আমি কখনো চেহারায় গলে যাই না, বাহিক্য রূপে খুব একটা কদর আমি করি না। বলেই চলে গেল দ্রুত। আর ঘোরগ্রস্ত হয়ে বসে রইল ঝুমু। ব্রেন স্টর্মিং করে যাচ্ছে অনবরত, কে এই ছেলে। সব জানার পর 2 দিন চলে গেছে। রায়ান যেন একেবারেই ডুবেছিল নিজের মধ্যে। ওর আশেপাশে আরও কিছু মানুষ আছে তা যেন ভুলেই গেছে। কোনো রকম যন্ত্রের মতো এসে খেয়ে আবার নিজের ঘরে গিয়ে দরজা এঁটে বসে ডুবে যায় নিজের জগতে। এমনকি আঙ্কেলের সাথে দাবার আসরেও যোগ দেয়নি 2 দিন। আফজাল সাহেব কিছুটা চিন্তায় পড়ে যান। নবনী ওষুধ দিতে এলে জিজ্ঞেস করলেন, ছেলেটার হঠাৎ কি হলো রে? কিছুই বুঝতে পারছি না। তুই কি কিছু জানিস? নবনী কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। বাবা, জানো তো, মানুষের কখনো কখনো নিজেকে খুঁজে পেতে নিজের গভীরে ডুব দিতে হয়, তলিয়ে যেতে হয়। ওনারও হয়তো নিজের ভেতরটা নতুন করে দেখতে ইচ্ছে করছে। আফজাল সাহেব মেয়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলেন না। তাই বলে এমন হাসি খুশি ছেলেটা এমন নিশ্চুপ হয়ে গেল? চিন্তা হয় রে মা। ওদিকে আশরাফ খেয়ে কি বলবো তাই ভাবছি। আশরাফ আঙ্কেলকে এখন কিছু বলতে হবে না বাবা, তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। বাবাকে চিন্তিত না হবার কথা বললেও নবনী নিজেই নিশ্চিন্ত হতে পেরেছে কই। এর মধ্যে বেশ কয়েকবার রায়ানের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ওপাশ থেকে সেভাবে সাড়া আসেনি। সংক্ষিপ্ত 2-1 কথার উত্তর পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ওকে। ওই ছেলের মনে আর মগজে কি চলছে কিছুই বাইরে থেকে বোঝার উপায় নেই। এটাই ভাবনায় ফেলে দিয়েছে ওকে। রায়ানের আবার বেরিয়ে যাবার কথা ছিল বাংলাদেশের কোনো এক প্রান্তে, কিন্তু মনের এই অবস্থায় কাজে মগজ গলাতে পারবে না একেবারেই। গত 2 দিন শুধু ভেবেছে রায়ান। নিজের কিছু ছেঁড়া ছেঁড়া টুকরো স্মৃতি নবনীর বর্ণনার সাথে জুড়ে দিয়ে এটাই উপলব্ধি করতে পেরেছে সবটা সত্যি। কি এক ভ্রমের জগতে তলিয়েছিল ও এতদিন। ওর জানা ভুল, ধারণা ভুল, এমনকি পুরো জগৎ ভুল। তীব্র একটা অপরাধ বোধ ঘিরে ধরেছে, এখান থেকে কিছুতেই বেরোতে পারছে না। সারা জীবন এমন একটা মানুষকে গালমন্দ করে এসেছে যার কোনো ভুল নেই, আর যাকে দায়ী করেছে সে হাসি মুখে তা মেনে নিয়েছে। এটাই তো ভালোবাসা। সারা জীবন ভেবে এসেছে মায়ের ভালোবাসার প্রতিদান বাবা দিতে পারেনি, এক ফোঁটাও না। অথচ সেখানে এতটা ভালোবাসা ছিল যতটুকুর বেশি ভালোবাসা থাকা সম্ভবই নয়। রায়ান ভেঙে পড়বে ভেবে যতটা না লুকিয়েছিলেন, তার থেকে বেশি এই ভেবে লুকিয়েছিলেন যাতে ভালোবাসার মানুষটার গায়ে এতটুকু দাগ না লেগে যায়।
ছেলে যেন ভুল করেও মাকে এক ফোঁটা ভুল না বুঝে ফেলে। রায়ানের বুক নিংড়ে বেরিয়ে আসে দলা পাকানো কষ্ট। নিজের বলা কটু কথাগুলো বারবার ওকে খুঁচিয়ে খুঁচিয়ে মারছে, দহনে দগ্ধ করছে। কি না বলেছে ও, নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছে বারবার। দীর্ঘদিনের অনভ্যাসে বাবার সাথে চাইলেও কথা বলতে পারছে না ও। আশরাফ সাহেব এরই মধ্যে সব সময়ের মতো ফোন করে গেছেন, কিন্তু কি এক অদ্ভুত সংকোচে ফোনটা ধরতে পারেনি সে। এসব ভাবনায় ডুবেছিল। তখনই আবার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কল কেটে গেল। তবে এবার অপেক্ষা করতে লাগলো আরেকবার ফোন বেজে ওঠার, কিন্তু ওকে হতাশায় নিমজ্জিত করে কলটা আর এলো না। শেষমেশ সিদ্ধান্ত নিল নিজেই কল করবে। নাম্বারটা ডায়াল করতে যেতেই বুঝতে পারলো হাত অনবরত কাঁপছে, হৃৎপিণ্ড যেন দুমদাম শব্দে মেতেছে। কোনো রকমে ডায়াল করলো নাম্বারটা, রিং হচ্ছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওর উদ্বেগ। কত বছর, কত মাস, কত দিন পেরিয়ে গেছে, সবটা বৃথা ভ্রান্তি বিলাসে ডুবেই কেটে গেছে। ওপাশ থেকে ফোন তুলতেই বলল, রায়ান বাবা, তুই ঠিক আছিস তো? তুই নিজে কল করেছিস? কি হয়েছে বাবা? বাবারা বুঝি এমনই হয়। প্রিয় সন্তানের কাছ থেকে এত গ্লানি উপহার পেয়েও তার জন্যই আশীর্বাদের ডালা সাজিয়ে বসে থাকে। রায়ানের গলার কথারা আটকে যায়, অদ্ভুত একটা ফোপানি ছাড়া আর কিছুই বের হচ্ছে না। বাবা বল না, এমন করছিস কেন? আমি ভয় পাচ্ছি তো, বল। উদ্বিগ্ন গলাটা থেমে যায় সহসা। বাবা। কেবল অস্ফুট কাতর গলায় এটুকু বলতে পারল রায়ান। এরপর হাজার চেষ্টা করে আটকে রাখা কান্নারা হুড়োহুড়ি করে বেরিয়ে এলো। কান্নায় ভেঙে পড়ল রায়ান। তবু এই কান্নার মধ্যে কোথাও যেন একটা অদ্ভুত প্রশান্তি মনকে আচ্ছন্ন করছে। এই প্রশান্তির অপেক্ষাতেই তো এতদিন ছিল ওর স্নেহ বুভুক্ষ হৃদয়, অথচ সেটা কত কাছেই না ছিল। ও দেখতে এত দেরি করে কেন ফেলল তবে? ছেলের মুখে বহু আকাঙ্ক্ষিত বুলি শোনার পর একদিকে যেমন প্রগাঢ় একটা প্রশান্তিতে সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়ে উঠল, অন্যদিকে এক গভীর উদ্বেগ এসে ভর করল। কি এমন হলো যে ছেলে বহুদিনের তৈরি করা প্রাচীর ভেঙে ফেলল? ভাবনায় ছেদ পড়ল রায়ানের কথায়। সরি বাবা, সব কিছুর জন্য সরি। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা চাইবার যোগ্য নই, তবুও। ফুপিয়ে ফুপিয়ে বলা ছেলের কথাগুলো যেন তাকে একেবারে ভেঙে চুরে দিল। অথচ প্রিয় সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য হৃদয়ের গহীন অরণ্যে কতই না চাপা আকুলতা পুষে রেখেছিলেন। তবে কি ছেলে সব জেনেই গেল? রায়ান বাবা, কি হয়েছে বল না, তোর কথা কিছু বুঝতে পারছি না। আমাকে কেন সব আগে বলনি বাবা? মার কথাগুলো আমাকে। রায়ান শেষ করার আগেই আশরাফ সাহেব অস্থির চিত্তে বলে উঠলেন, তোর মাকে ভুল বুঝিস না বাবা, এসব তো ওর ইচ্ছাকৃত ছিল না। রায়ান যেন এসব শুনতেই পেল না, নিজের মতো করে কেবল বলেই যাচ্ছে, তোমার মনে আছে বাবা, একবার তুমি আমাকে সাইকেল কিনে দিয়েছিলে? অনেক ভালোবেসে কিনে দিয়েছিলে, তাই না? আমি তো সেটা বুঝতেই পারলাম না, তোমার সামনে ওটা ভেঙে গুড়িয়ে ফেললাম। কত আজে বাজে কথাই না বললাম। তোমার খুব কষ্ট হয়েছিল আমি জানি। আরও কত শতবার যে বাজে আচরণ করেছি, তখনও কেন তোমাকে একটু বুঝলাম না বাবা? তাহলে তো এমন বাজে আচরণ আমি করতাম না। আত্মদহনে পড়ছে ছেলেটা, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আত্মদহনের মতো বড় পীড়ন আর কি আছে? কিচ্ছু হয়নি বাবা, শান্ত হ। আমি তোকে এভাবে দেখতে চাইনি। বি স্ট্রং মাই চাইল্ড। আমার কৈশোরে মনে হতো এই বুঝি সব ঠিকঠাক হয়ে যাবে, তুমি এসে আমাকে হাত ধরে ধরে সব শেখাবে। তোমার চোখ দিয়ে দুনিয়াটা চিনতে শিখবো, তোমার ভাবনা আমার ভাবনার সাথে মিলিয়ে জীবন আঁকবো। কিন্তু তুমি কাছে এলেই কেন যেন আমার ভেতরে অসহ্য যন্ত্রণা হতো। তার উপর ভাবতে লাগলাম তোমার জন্যই বুঝি মা চলে গেছে অভিমানে। তোমার কষ্টে নীল হয়ে যাওয়া মুখটা এখনও আমার চোখে ভাসছে। কিন্তু তখন মনে হয়েছিল পুরোটা উপহাস। এত কষ্টেও কেন আমাকে সবটা জানতে দাওনি বাবা? রায়ানের কণ্ঠে বাবা ডাকটা কানে যেন এক অপূর্ব সুধা ঠেলে দিচ্ছে, কিন্তু ওর ব্যথার প্রগাঢ়তাও হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছেন তিনি। তখন তোর বয়স অনেক কম ছিল, অনেক জটিল জিনিস তুই বললেও বুঝতে পারতি না। হয় আরো বেশি করে ভেঙে পড়তি, নয়তো মাকে ভুল বুঝতি। কোনোটাই আমি মানতে পারতাম না রে। ক্ষণেক থেমে আবারও বললেন, কখনো কাউকে মন থেকে ভালোবাসলে বুঝতে পারবি, একটু হাসি মুখ দেখার জন্য নিজের জীবনটাও হেসে গেলে বাজি ধরা যায়। উত্তপ্ত আগ্নেয়গিরিতে দাঁড়িয়েও হাসি মুখের জয়োৎসবে মেতে ওঠা যায়। আমার দুনিয়া তো তোরাই ছিল, তোদের ভেঙে চুরে দিয়ে আমি কিসে উল্লাস করতাম বলতো?
গলার স্বরে কিসের যেন একটা অদ্ভুত আরতি। রায়ান ঠিক বুঝতে পারে না বিষাদের শূন্যতার নাকি আজকের এই বহু আকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ভালোবাসা প্রাপ্তির। কিন্তু তোমার এই ভালোবাসার গভীরতা না মা বুঝতে পেরেছিল কোনোদিন, আর না আমি বুঝলাম। আমাকে মাফ করতে পারবে না বাবা? বারবার মাফ চেয়ে আমাকে দূরের মানুষ প্রমাণ করতে চাইছিস? আর দূরে ঠেলে আমাকে আরো শূন্য করে দিস না বাবা। ভালোবাসা কেউ না হয় নাই বুঝলো, আমি তো ভালোবেসে গেলাম। যেখানে প্রতিদানের আশা থাকে সেখানে কি আদৌ ভালোবাসা থাকে রে?